না, এখন আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি সেটা হলো প্রথম দিকে সংস্কারের জন্য আমাদের যে একীভূত একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছিল সেটা এখন নাই। এটা বাস্তবতাটা মানতে হবে। আমরা জুলাই অভ্যুত্থানের পরে দলমত নির্বিশেষে সবাই একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছিলাম। এখন আমরা প্রত্যেকের অবস্থান থেকে দেখার চেষ্টা করছি এবং আপনি খেয়াল করবেন যে অধিকাংশ দল নিজের বক্তব্য না বলে অন্য দলের তত্ত্ব তালাশেই বেশি ব্যস্ত। যেমন ধরুন যদি তরুণ রাজনীতিবিদের কথা বলি, পুরো সময়টা তার কাছ থেকে যেটা শুনছি বিএনপি কি, কিন্তু আমি যদি উল্টা দিক থেকে প্রশ্ন করি, আমরা যারা বয়স্ক হয়ে উঠছে রাষ্ট্রে, তাদের প্রত্যাশা যে নতুন দলের গঠনতন্ত্র কেমন হবে, নতুন দলটি কি করতে চায়, বিএনপি কি করলো অন্য কি করলো সেটা কিন্তু আমরাও জানি, বা এটা আমাদের শোনার এবং দেখারও বিপুল অভিজ্ঞতা রয়েছে। কয়েক দশক ধরে আমরা বিএনপিকে দেখছি। বিএনপি যেসব নির্বাচনে গেছে, দেশ পরিচালনা করছে, এখানে আমরা ভোটও দিয়েছি। বিরোধী দলে যখন গেছে তখন আমরা ভোটার। অতএব এই দল সম্পর্কে আমাদের ধারণা আছে, নতুন করে আমাদের পরিচিত হওয়ার তেমন কিছু নাই। কিন্তু যেটা জরুরি, নতুন যারা তারা কিভাবে দেখছেন। এখন ধরুন আপনি যদি এই আলোচনা ক্রমাগত করতে থাকেন তাহলে কিন্তু আপনি কোনো রকম কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। আমি যদি এইভাবে বলি যে নতুন যে দল, যে কোনো দলের নাম না করে বলি, তাহলে সেই দল তার নির্বাচনী এজেন্ডায় বলুক যে কোন দলে সে বিচার করতে চায়, কী ধরনের ব্যক্তি সে বিচার করতে চায়। আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। এখন বিএনপি যদি বলে যে আমার এজেন্ডার মধ্যে এটা না, আমি পুরনো দল, আমার নির্বাচনী ইশতেহার অন্যরকম হবে, তাহলে দল এ বলতে পারে যে আমার ইশতেহার এটা আছে, এবং ভোট ডিসেম্বরে হোক আর জানুয়ারি জুনে হোক সেটা পরের আলোচনা। তো আমরা তো এখন পর্যন্ত সে স্পষ্টতা পাচ্ছি না। সেটা কি পাচ্ছি? আপনি যদি বলেন যে এরকম কোনো ধারণা কি আপনি পাচ্ছেন যে ধরুন এনসিপি যেহেতু আমাদের সামনে আছে, বড় দল, সম্ভাবনাময় দল, তারা কিরকম বলছে যে আমার ইশতেহারে এই থাকবে? যেমন ধরুন আমি উদাহরণ হিসাবে বলছি যে 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 সরকার পতিত হয়েছে, তারা একসময় তাদের ইশতেহারে বলেছিল যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে যুদ্ধাপরাধের এই বিচার তারা করবে, এবং সেই ম্যান্ডেট তারা জনগণের কাছে চায়। তাহলে এনসিপি বা অন্যান্য যে অপর দলগুলো কি বলছে যে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই আপনাদের ভোটে তাহলে আমরা এই কাজগুলো করব? কই, সেটা তো আমরা দেখছি না। কিন্তু আমরা যেটা দেখছি, এ ওর সমালোচনা করছে, ও এর সমালোচনা করছে। ফলে বাস্তবতা দাঁড়াচ্ছে পুরনো যে দলগুলো, খুবই স্বাভাবিক যে যদি বিএনপির কথাই ধরি, সে এত বড় দল এবং এতদিন সে ক্ষমতার বাইরে, কিন্তু তাদের দলের কাঠামো বিশাল। অতএব তার সব কিছুর উপর সে নিয়ন্ত্রণ হারাচ্ছে। তারা অসমর্থিতভাবে বিভিন্ন জায়গায় বসে যাচ্ছে, এবং বিএনপির হাতে এই মুহূর্তে প্রশাসন নাই, পুলিশ নাই, অন্য কোনো কিছু নাই, কাউকে আটক করারও ক্ষমতা তাই নাই, বহিষ্কার ছাড়া তার আর কোনো ক্ষমতা নেই। সে সর্বোচ্চ বহিষ্কার করতে পারে, কয়েক হাজার লোককে সে বহিষ্কারও করেছে। এটা দিয়ে তো সে বেশি দিন চলতে পারবে না। খুবই স্বাভাবিক তার অবস্থান থেকে সে দ্রুত নির্বাচন চাইবে। এটা একটা পয়েন্ট, এটা দিয়ে পুরো বিশ্লেষণ করা যাবে না যদি দলের দিক থেকে আপনি বিশ্লেষণ করতে চান। অন্যদিকে নবগঠিত যেসব দলগুলো, তারা এখনো পর্যন্ত অনেকে নিবন্ধিত হননি, এখনো তাদের সম্পূর্ণ গঠনতন্ত্র এজেন্ডা আমরা জানি না। একটা নতুন দল বিপুল সম্ভাবনা নিয়ে আসছেন তারা অনেকে এই জুলাই অভ্যুত্থান, অনেকে মানে প্রায় সকলেই তারা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে আমরা ওই রিফ্লেকশনটা কি হবে সেটা যতটুকু তাদের মৌখিক বিবৃতিতে শুনছি, যতটুকু সামাজিক মাধ্যমের বিবৃতিতে শুনছি, যতটুকু সভা সমিতিতে শুনছি, ততটুকু সুগ্রন্থিত লিখিত আকারে আমরা কোথাও এজেন্ডাটা পাচ্ছি না যে আমি গেলে এই করব, এবং এই নবগঠিত দলের এটা। জামায়াতে ইসলামী কখনোই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি। সে কারো না কারোর সাথে যুক্ত থেকেছে বা কাউকে সমর্থন দিয়েছে, হয় সে ক্ষমতায় আসার জন্য কারোর সঙ্গে যুক্ত হয়েছে, না হলে বিরোধী দলে অন্যের সঙ্গে যুক্ত থেকে সে যুগপৎ আন্দোলন করেছে। এভাবেই তো সে এগিয়েছে। তার জন্যে তার দল তৈরি হবার পর থেকে এটা তার শ্রেষ্ঠ সময়। সেটা যদি কলোনিয়াল টাইমে ধরেন, যখন এই ব্রিটিশ ভারতে এক ছিল, তখন বলেন, পাকিস্তান আমলে বলেন আর বাংলাদেশ আমলে বলেন, জামাতে ইসলামের জন্য এরকম সুবর্ণ সুযোগ কবে ছিল? প্রকাশ্যে রাজনীতি করছেন, মন্তব্য করছেন, কখনো আসেনি। অতএব সে তার গোছানোর জন্য সে একটা আদর্শ ভিত্তিক দল, এবং ওই ক্যাডার সিস্টেমটা সে যত সময় পাবে তত সে ডেভেলপ করবে। এখন আপনি যদি তার চোখ দিয়ে বিএনপিকে দেখেন, মিলবে না। বিএনপি যদি তার চোখ দিয়ে এনসিপিকে দেখে, তাহলে সেটা মিলবে না। আমি আগের কথাতেই ফিরে যাচ্ছি, আমরা এখন আর কেউ সংস্কারের এজেন্ডায় একক কোনো প্ল্যাটফর্মে এখন আর আমরা কেউ নাই। এখন এরকম একটা পরিস্থিতিতে আমরা যেভাবে দেখছি, যে প্রশ্ন আপনি তুলেছেন বা হাবিব ভাইকেও আপনি যেটা বলছেন, সেটা হলো যে নির্বাচন নিয়ে আসলে একটা অস্পষ্টতা তৈরি হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এটা কাউকে দোষ দিচ্ছি না। যিনি তরুণ নেতা যিনি বললেন, তার সাথে আমি একমত যে অনেকগুলো ইস্যু আছে, যে ইনস্টিটিউশন এটা পরিচালনা করবে সেটারও তার একটা পুনর্গঠন প্রয়োজন, কোনো দ্বিমত নেই। কিন্তু দেখেন, এই সরকার মানে আমাদের সবার মতের ভিত্তিতে সরকার, এখানে আপনার আমারও মত আছে। এনসিপি তো সক্রিয়ভাবে যুক্ত ছিল তার নেতা কর্মীরা, আপনার আমার লোকও মত দিয়েছে, হাবিব ভাইয়েরও মত দিয়েছেন। যাদেরকে মত দিয়ে বসিয়েছে এখন তাদেরকে সমালোচনা করছি যে তারা পুরনো রীতিতে চলছে। আমরাই বসিয়েছি, আবার আমরাই সমালোচনা করছি যে পুরনো রীতিতে চলছে। তার মানে সমালোচনা এখন বহুমুখী, যে কারণে নির্বাচন নিয়ে কথাটা উঠতে পারে। আমি মির্জা ফখরুলের বক্তব্যও বলছি না যে ওনারা কেন অসন্তুষ্ট,
একেবারেই তারা সন্তুষ্ট নন, সেটার ব্যাখ্যা হয়তো আরও আগামী 8-10 ঘন্টার মধ্যে পাওয়া যাবে যে কি আলোচনা হয়েছে, তাদেরকে তারা বিভিন্নভাবে বলবেন। কিন্তু এখন পর্যন্ত একটা জিনিস দেখুন, আপনি যদি ডিসেম্বরে নির্বাচন করতে চান তাহলে আপনাকে সেপ্টেম্বর অক্টোবর থেকে প্রস্তুতি শুরু করতে হবে। আপনি যদি ডিসেম্বরে প্রস্তুতি গ্রহণ শুরু করেন তাহলে এটা ফেব্রুয়ারির দিকে গিয়ে নির্বাচনটা হবে। আপনি যদি ফেব্রুয়ারিতে শুরু করেন তাহলে মার্চ এপ্রিলে গিয়ে হবে। আপনি যদি আগামী জুনে গিয়ে এটা প্রস্তুতি শুরু করেন তাহলে অগস্ট সেপ্টেম্বরে গিয়ে নির্বাচন হবে। অস্পষ্টতা তো অবশ্যই আছে, প্রতিটা বক্তব্যের মধ্যে অস্পষ্টতা আছে। তার পাশে আমাদের বিভিন্ন দলের নেতৃবৃন্দ ব্যক্তিগত ক্যাপাসিটিতে যে বিবৃতিগুলো দিচ্ছেন, আমি জানি না সেগুলো দল ওন করে কিনা, যেটা হাবিব ভাই কিছুটা বললেন, কেউ এই সরকার কতদিন থাকবে, এটা কিন্তু আমি মনে করি ভবিষ্যতের জন্য দলের দৃষ্টিকোণ থেকে কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ। আপনি একটা দলের সুগঠিত প্ল্যাটফর্মে সেখান থেকে যতই আপনার ব্যক্তিগত মতামত হোক, যেখানে একটা বিরাট রাজনৈতিক প্রক্রিয়া একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, ধরুন আমি যদি অফিসিয়াল দাপ্তরিক ভার্সনটা ধরি যে ঠিক আছে ছোট সংস্কার হলে এরকম, বড় সংস্কার হলে এরকম, আমি ধরে নিলাম সেটুকু আপাতত। তারপরে কি আপনি এই ধরনের বিবৃতি দিতে পারেন কিনা যে এই সরকার কতদিন থাকা উচিত? সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, বললাম কথার কথা তিনি বলেছেন, রাস্তায় কি বলছে, কে কি বলছে, এই কথা তো আপনারা প্রতিদিন আমি শুনি, অসংখ্য বক্তব্য শুনি, এক একজনের ব্যাপারে সমালোচনা শুনি, অনেক রসালো গল্পও শুনি। সেটাকে টকশোতে এসে আমি বলি বা বাইরে বলি, আনুষ্ঠানিকভাবে কোথাও লিখি, এটাই সামাজিক জীবন, এটাই রাষ্ট্রিক জীবন, এবার মানুষ এইভাবেই অনেক অনেক বড় হয়, সেগুলো তো আমরা বলি না, সেগুলো আলোচনা করি না, দোজ আর নট ফর্মাল টক। এখন রাষ্ট্রের মানে সরকারের মধ্যে থেকে আপনি শুনছেন, সেটা বিবৃতি দিচ্ছেন, আপনি অন্য একটা দলের অংশ, ফর্মাল একটা দলের অংশ, নিবন্ধিত হবেন আশা করি, গঠনতন্ত্র হবে, আপনি আবার একটা বিবৃতি দিচ্ছেন, সেটা ওন ক্যাপাসিটিতে নাকি কালেকটিভ বিবৃতি আপনার দলের, সেটা আমরা জানি না। অতএব খুব স্বাভাবিকভাবে হাবিব ভাইদের মতো বড় দল সেটা কথা বলার সুযোগ পাবে। এবং পরের যে কথাটা বলেছেন, আমি এক লাইন উত্তরটা দিই, আমি আবারও ওইটা বলে শেষ করবো যে নির্বাচনের প্রশ্নে আসলে অস্পষ্টতা আমরা তৈরি করছি। আমি যদি দাপ্তরিক বক্তব্য মেনেও নিই ডিসেম্বর এবং জুনের মধ্যে, সেখানে আমি কিন্তু সরকারের কথায় দ্বন্দ্ব তৈরি করছেন। কারণ যেখানে এই যে কমিশনের সমন্বয় যারা করছেন তারাই বারবার বলছেন যে আগামী 1-2 মাসের মধ্যে তারা এটা গুছিয়ে নিয়ে আসবেন এবং তারা একটা রূপরেখা দেবেন। তাই তো আমার যদি ভুল না হয়, একটা মে মাস ধরলাম, একটা সনদের মতো হবে, আমরা সবাই স্বাক্ষর করব। তো কথাটা তো এভাবেও বলা যেত যে ঠিক আছে একটু দেখি ওই পর্যন্ত যে আপনারা কোন কোন বিষয়ে একমত হন, তাহলে আমরা ডিসেম্বরটা করতে পারি কিনা। আমি কিন্তু সে কথা বলছেন না, আপনি এদিকে একটা ফর্মাল প্রসেস চালু রেখেছেন যেটা 1-2 মাসের মধ্যে একটা কাঠামো দেবে। এবং আমরা এখন পর্যন্ত ধারণা করতে পারছি, আমরা যদি বিএনপির বক্তব্য দিই বা সালাউদ্দিন সাহেবের যদি মিডিয়ার বক্তব্যগুলো গ্রহণ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমি একটু ওনার সঙ্গে দ্বিমত পোষণ করছি, বিএনপি কিন্তু সংবিধানের উপর বিস্তৃত মত দিয়েছে এবং কোথায় কোথায় তাদের অবজেকশন আছে প্রশ্নের কাঠামোর ক্ষেত্রে, সেটাও তারা জানিয়েছে। মানে আমি বিএনপির কেউ না, এটা হাবিব ভাই আরো ভালো বলতে পারবেন যতটুকু দেখছি, সুতরাং দেয়নি মত বলা যাবে না। কিন্তু একটা কথা স্পষ্ট হচ্ছে বড় দলগুলোর ক্ষেত্রে যে সম্ভবত, আমি সম্ভবত বলছি এই কারণে যে সংবিধান এবং 2-1টা রাষ্ট্র যেমন নির্বাচন কমিশন বাইরে বাকিগুলোর ব্যাপারে তারা ধরুন 150টার মধ্যে প্রায় 130টাতে একমত হবেন। তাহলে তো 90% তাহলে তো ডিসেম্বর একটা পয়েন্ট তো হতে পারে, নাগরিক হিসেবে তো প্রত্যাশা করতেই পারি। অতএব এই অস্পষ্টতা কে করছে সেটা নির্দেশ না করে বাস্তবতা হচ্ছে অস্পষ্টতা তৈরি হচ্ছে, ধোঁয়াশা তৈরি হচ্ছে এবং এনি আনসার্টেনিটি সেটা সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে, রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। আমি হাবিব ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন।